নিস্তব্ধ ভয়ঙ্কর রোমাঞ্চকর একটি সন্ধ্যা হুড়মুড় করে যেন অতিবাহিত হলো সিলিং ফ্যানের ঝুলে থাকা লাশ, সেই লাশের পা বেয়ে গল গল করে পড়তে থাকা রক্তের স্রোত। আরে সবগুলো জিনিসের চেয়ে বেশি অবাক করা কাণ্ড হলো ড্রেসিং টেবিলের সামনের দিকে নিজেকে পরিপাটি করতে থাকা মোহনার হাসি হাসি মুখের দৃশ্য। মায়ার চিৎকারে বিপ্রতীপ আর বিহঙ্গ নিয়ে এসে বাবার এমন করুণ দশা আর মায়ের এমন শীতল রূপ দেখে হতভম্ব হয়ে গেছে। দর্শিনী কেবল সে রইল প্রাণহীন শ্বশুরের দেহখানার দিকে। চোখের সামনে টুকরো টুকরো কিছু স্মৃতি বেসে উঠেছে। শ্বশুর বাড়িতে তার যতগুলো ভালো স্মৃতি রয়েছে তার 2/3 স্মৃতির কারণ এই মানুষটা। কখনো ভাবার অভাব অনুভব করতে দেয়নি মানুষটা। যেদিন এ বাড়ি ছেড়ে সে চলে যাচ্ছিল সেদিনও মানুষটা নিঃস্বার্থভাবে দর্শিনীর পাশে ছিল। রাস্তায় খিদে লাগবে ভেবে দর্শিনীর জন্য খাবার দিয়েছিল, অথচ এই মানুষটার আজ বীভৎস মৃত্যু। ও মা, বাবার কি হলো? মা গো, তুমি বাবার সাথে কি করেছো? বাবা, ও বাবা, কি হলো তোমার? বাবা গো, চোখ খুলো না। না গো বাবা। বিহঙ্গিনীর আর্তনাদে কেঁপে উঠল মায়া। এই মানুষটার এমন নিষ্ঠুরতা কেউই যেন মেনে নিতে পারছে না। মোহনা নিজের মতন শাড়ির আঁচল ঠিক করে বড় করে সিঁদুর দিল সিঁথির মাঝে, বড় লাল এক ফোঁটা দিল ললাটে। শরীরে জড়ানো টকটকে লাল জামদানি শাড়ি, সাদা কালো মিশ্রণের মোটা চুলগুলো পুরো পিঠে ছড়ানো, কোমরের নিচ অব্দি গড়াগড়ি খাচ্ছি সেই চুলের জিলিক। মনে হচ্ছে স্বর্গীয় কোনো দেবী স্বয়ং এখানে দাঁড়িয়ে আছে। চোখের মাঝে মোটা করে কাজল লেপে দেওয়া। দর্শিনী কখনো নিজের শাশুড়ির এমন রূপ দেখেনি। মনে হচ্ছে অপ্সরাও যেন হার মানবে সেই রূপের কাছে। কেমন গা ছমছমে রূপ, শরীরের লোমকূপ শিরশির করে ওঠার মতন রূপ, চোখ দাদানো অথচ রোমাঞ্চকর। বিপ্রতীপ দ্রুত গিয়ে ভাবার ঝুলে থাকা লাশখানা সযত্নে নামায়, ছুটে নিয়ে যায় ড্রয়িং রুম অবধি। হয়তো বাঁচানোর চেষ্টা করার জন্য ছুটছে, কিন্তু মোহনার বজ্রকণ্ঠের কাছে ভাবাকে বাঁচানোর অগাধ ইচ্ছেখানা খানিক চুপসে এলো। উপস্থিত বাকি 3 নারীও শরীর কেঁপে উঠল নিবিড়ে। মোহনা বড় বড় পা ফেলে মিনিট 2-এর মাঝে ড্রয়িং রুমে উপস্থিত হলো। তার পিছে পিছে মায়া, বিহু, দর্শিনী উপস্থিত হলো সেখানে। বিপ্রতীপ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের দিকে। অবাক কণ্ঠে বলল, মা, ভাবার অবস্থা দেখেছ? তুমি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছ দেখো। তাও কিভাবে তুমি এখন আবার আমাকে আটকাচ্ছ? মোহনা হা হা করে হেসে উঠল। হাসতে হাসতে হাতে ছুরিখানা ঘুরাতে ঘুরাতে বলল, মৃত মানুষটাকে বাঁচানোর সাধ্য এ পৃথিবীর কারণেই। তোর বাবার প্রাণ গিয়েছে কমপক্ষে আধা ঘন্টা হয়ে গেছে। কাকে বাঁচাতে যাচ্ছিস বাবু? ওনারে এখানেই শোয়া রেখে দে বলছি, না হয় আমাকে তো চিনিসই। ভয়ঙ্কর কিছু করতে আমার 2 বার ভাবতে হবে না। চাচ্ছিস এমন কিছু? বিপ্রতীপ বরাবরই ভীতু, কাপুরুষ। মায়ের এমন ভয়ঙ্কর হুমকির পরেও বাবাকে বাঁচানোর ইচ্ছে তার মাঝে অবশিষ্ট ছিল না। সে দ্রুত তার বাবার নিথর দেহটা মাটিতে রেখে দিল। দর্শিনী এগিয়ে এলো শ্বশুরের দিকে। তার মাথায় ঘুরছে অনেক রকমের রহস্য, কিন্তু সব কিছুকে ছাড়িয়ে দিয়েছে তার বিষণ্ণতা। সে যেন মানতেই পারছে না মানুষটা নেই। ড্রয়িং রুমে যখন ফিনপতন নীরবতা, তখন কলিং বেল বেজে উঠল বিকট শব্দ করে। মোহনা উচ্চ শব্দে হেসে উঠল। হাসতে হাসতে নরম সোফায় গিয়ে বসতে বসতে মায়াকে উদ্দেশ্য করে বলল, যাও আমার দুষ্টু বুদ্ধি সম্পন্ন বৌমা, দরজাটা খুলে দিয়ে আসো। তোমার কাঙ্ক্ষিত মানুষ বোধ হয় এসে গেছে। মায়া অনেকটাই চমকালো। চমকে গিয়ে বিতু স্বরে বলল, মানে? ও মা, মিনিট খানেক আগেই তো কাউকে আসতে বলে ক্ষুদ্র বার্তা পাঠালে ওই যন্ত্রখানা দিয়ে। ভেবেছ আমার চোখে ফাঁকি দিবে? ভয় পাওয়ার কারণ নেই, গিয়ে দরজাটা খুলে দাও।
মায়ার ভয়ে হাত পা কাঁপা শুরু করলো। মোহনাকে যতটা ভয়ঙ্কর মনে হয়েছিল, মোহনা তার চেয়েও বেশি কিছু। সব দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি বিরাজমান। মায়াকে কাঁপতে দেখে দর্শিনী দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে হুড়মুড় করে ঘরে প্রবেশ করলো হৈমন্ত। হৈমন্ত ঘরে প্রবেশ করতে বাড়ির গেটের সামনে আরেকটা গাড়ি এসে থামলো। সেখান থেকে বেরিয়ে এলো দুজন পুরুষ। দর্শিনী তাদের ঘরে প্রবেশ করার জায়গা দিয়ে সরে দাঁড়ালো। তারা প্রবেশ করতে মোহনার আদেশে দরজাটা আবার আটকে দিল সে। হৈমন্তকে দেখে মোহনার মুখে যেই কুটিল হাসিটুকু ছিল তা পরক্ষণেই উধাও হয়ে গেল। হৈমন্তর পিছে দাঁড়ানো মানসিক ভারসাম্যহীন 35-36 বছরের ছেলেটাকে দেখে, যাকে ধরে দাঁড়িয়ে আছে মৃত্যুঞ্জয়। মোহনা অবাক, বিস্ময়ে হা হয়ে রইল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মৈত্র, বাবা তুই এখানে? চুল এলোমেলো কিঞ্চিত ফরমাল পোশাকে আবৃত মানসিক ভারসাম্যহীন ছেলেটা খুশি খুশি চোখে মোহনার দিকে তাকিয়ে হাততালি দিতে দিতে বলল, ছোট মা, ছোট মা, আমার ছোট মা, ভালো মা, আসো আসো, আমারে বুকে নাও মা। মৈত্রের ব্যবহারে তাজ্জব বনে গেছে উপস্থিত সবাই। বিহঙ্গিনী ধাবাই বলে লুটিয়ে পড়ল ছেলেটার বুকে। ছেলেটা 2 কদম পিছিয়ে গেল। মায়া তাকিয়ে রইল মৈত্রের দিকে। এই তো অনেক বছর আগের আফসা স্মৃতির মানুষটা, ছোট্ট মায়ার আদুরে মানুষটা, যাকে দেখলে সে ঝাঁপিয়ে পড়তো আহ্লাদে। সে মানুষটার এরকম দশা, এতটা ভয়াবহ, অথচ এই মানুষটার উপর প্রতিহিংসার নেশায় সে ছুটে এসেছিল এ বাড়ি অবধি। কি হচ্ছে, কি হবে, সবটাই যেন কারোই বোধগম্য হচ্ছে না। কেন কেন হিসেবগুলো এত গরমিল? মৈত্র বিহঙ্গিনীকে ঠেলে তার বুক থেকে উঠিয়ে দিল। কি যেন খানিকটা বিড়বিড় করল। হঠাৎ তার নজর গেল মাটিতে লেপ্টে থাকা নির্বীজ মানুষটার দিকে। সে খেপে উঠল আচমকা। মৃত মানুষটার বুক বরাবর কয়েকটা লাথি মারল। অনবরত লাথি মারতে মারতে কেঁদে দিল। 2 হাতে চোখের পানি মুছল, সাথে অনবরত লাথি চালিয়ে যেতে যেতে বলল, মেশো খারাপ ছোট মা, অনেক খারাপ, তুমি জানো ছোট মা, ও অনেক খারাপ, মেরে দাও ওকে। ছোট মা, তুমি না বলেছ মারবে ওকে, মারছো না কেন, মারো। মৈত্রের এমন কাণ্ডে আরেক ধাপ অবাক হলো উপস্থিত সবাই। বিহঙ্গিনী অবাক কণ্ঠে বলল, মা, দাবাই বাবাকে মেশো কেন বলছে? আর এমনই বা কেন করছে? ও না বাবার ভক্ত ছিল? তাহলে? মোহনা উত্তর দিল না বিহুকে, কেবল মৈত্রকে টেনে নিয়ে সোফায় বসিয়ে দৃঢ় কণ্ঠে বলল, চিন্তা করিস না বাবা, তোকে দেওয়া কথা আমি রেখেছি। দেখ, ও মরে গেছে, মেরে দিয়েছি আমি, তুই খুশি তো? গ্রাম জুড়ে হইচই ভাব, কলঙ্কের দাগ ছিটিয়ে দিচ্ছে সবাই। রাত 8টা বাজেও মানুষ ওখান থেকে ছুটে আসছে গ্রামের নতুন কাহিনী দেখার জন্য। কেউ বা সিসি করছে। দর্শিনীদের পুরো পরিবার বিচার সবাই মাথা নত করে দাঁড়িয়ে আছে, সাথে পুরো গ্রামবাসীও আছে। মৃত্যুঞ্জয়ের পরিবারও এখানে দাঁড়িয়ে আছে। বিচারের মধ্যমণি হলো হিমাদ্রি আর দর্শিনীর ছোট কাকি কুহু, যার স্বামী মারা গিয়েছে অনেক বছর আগে। প্রতাপ সাহা মাথা নত করে দাঁড়িয়ে আছে। এখানে যেই তথ্য নিয়ে এত রমরমা, আর যাই হোক, এই তথ্য যে সত্যি না সেটা তার দৃঢ় জানা আছে, কিন্তু কিভাবে থামাবে গ্রামবাসীকে? বিচারকের আসনে হরমোহন কুটিল হাসছে। প্রতাপ সাহার এমন বিশ্রীভাবে নাক ডাকা অবস্থান দেখতে তার যেন বেজায় খুশি লাগছে। প্রতাপ সাহার ছোট ভাইয়ের বিধবা বধূ পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা, কি দারুণ খবর। কুহু কেবল ঠায় দাঁড়িয়ে আছে। ঘৃণায় তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হচ্ছে। এত বছর যে সম্মান নিয়ে সে বেঁচে ছিল, আর সে সম্মান বরাব বাজারের দুলির সাথে হচ্ছে।
একটা নারীর জন্য এর চেয়ে অপমানজনক আর কি হতে পারে। প্রতাপ সাহা অসহায় হয়ে বারবার খুঁজে যাচ্ছে তার মেয়েকে। দর্শিনী থাকলে হয়তো আজ ভরা বাজারে পবিত্র মেয়েটাকে বেঁচে থাকার পরও মৃত্যুর স্বাদ পেতে হতো না। মৃত লাশখানা পড়ে আছে নির্বীজ। মাথার ওপর নির্লস খটখট শব্দ তুলে ঘুরছে 3 পাখার যন্ত্রটা। নরম তুলার কেদারায় দর্শিনীর বাহু আঁকড়ে বসে আছে মৃত্যুঞ্জয়। তার সামনে সোফাটাতেই উন্মাদ মৈত্রকে জাপটে ধরে মূর্তির ন্যায় বসে আছে মোহনা। তাদের সামনে বিপ্রতীপ একদিকে দাঁড়িয়ে আছে, আর অপরদিকে হৈমন্ত আর মায়া। বাবার লাশ থেকে 2 হাত দূরে হাঁটু মোড়ে বসে কাঁদছে বিহঙ্গিনী। মিনিট খানেক গড়ালো নীরবে, কোনো শব্দ নেই। মোহনা মৈত্রের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল অনবরত। কি বিশ্রী মানুষটার, কি মমতাময়ী রূপ! একটু আগে যে মানুষটা দানবীয় রূপ ধারণ করে একটা পুরুষের যৌনাঙ্গ কেটে ফেলেছে, বিশ্রীভাবে আঘাত করেছে মানুষটার সেন্সিটিভ জায়গাতে, সে মানুষটাই এখন স্নেহের হাত বুলিয়ে দিচ্ছে আরেকটা পুরুষের মাথায়। ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল জর্জর করে। নীরবতা ডানা ঝাপটিয়ে সজাগ করে তুলল সবার কণ্ঠধ্বনিকে। এবার সবটা বলার সময়, এবার সবটা জানার সময় এলো যে। দর্শিনী প্রথম নীরবতাকে ভাঙল। বিক্ষিপ্ত দৃষ্টিতে উত্তেজিত কণ্ঠে বলল, মা মারলেন কেন বাবাকে? আর মৈত্রদায়ী বা কে? বাবাকে কেন মেশো বলছে? হিসেব অনুযায়ী তার বাবা হবে, তাই না? নীরবতা ভাঙল, তবে বিস্ময়কর অবস্থা না। সবাই উত্তরের আশায় মোহনার পানে তাকিয়ে রইল। মোহনা উত্তর দিল না, নড়চড় করল না কোনো কিছুর। এবার দ্বিতীয় প্রশ্নটা করল মায়া। শাশুড়ি, 35 বছর আগের 3-3টে খুনের কারণও জানতে চাই আমি। আর প্রথম খুনটা কাকে করেছিলেন সেটাও জানতে চাই আমরা। এবার আরেক ধাপ অবাক হলো বিপ্রতীপ, বিহঙ্গিনী আর মৃত্যুঞ্জয়। তাদের মা আরও 3টা খুন এর আগে করেছে, তাও আবার 35 বছর আগে। অথচ এতগুলো বছর সবটা তাদের অজানা ছিল। মৃত্যুঞ্জয় প্রশ্নান্তক দৃষ্টিতে তাকালো দর্শিনীর পানে। সেও তো অজ্ঞাত এই ব্যাপারে। দর্শিনী মায়ার বলা সব ঘটনা খুলে বলল উপস্থিত সবার সামনে। সবাই হা হয়ে কেবল শুনল প্রত্যেকটা ঘটনা। মোহনা এতটা ভয়ঙ্কর, এটা যেন কারো বিশ্বাসই হচ্ছে না। এই প্রথম জীবনের এই প্রথম বিপ্রতীপের এই উঁচু মাথাটা নত হলো। ভেঙে পড়ল তার এতদিনের দম্ভ অহংকার। মায়ের পায়ের কাছে কেমন নিষ্প্রাণ হয়ে সে বসে পড়ল। পানসে প্যাকাশে কণ্ঠে এই প্রথম বিপ্রতীপ উচ্চারণ করল, মা তুমি সত্যিই বুঝি এত পাষাণ? বিপ্রতীপের কথায় মোহনা নড়ে চড়ে বসল। তারপর তার ছড়ানো ছিটানো দৃষ্টিখানা পুরো ঘরময় বুলালো। কতক্ষণ তাকিয়ে রইল দর্শিনীর ফুলে ওঠা পেটটার দিকে। আচমকা কি যেন হলো তার। সে উঠে দাঁড়ালো। দর্শিনীর নরম উঁচু পেটটার কাছে নিজের হাতটা এগিয়ে নিতে গেলে সে হাত ধরে থামিয়ে দিল মৃত্যুঞ্জয়। একবার দর্শিনী অতঃপর মোহনার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ফাঁপ লেগে যাবে যে, শোবেন না। মৃত্যুঞ্জয়ের কথায় মোহনা রাগলেন না, চিৎকার করলেন না, বরং হাসলেন। হাত গুটিয়ে ফিরে গেলেন নিজের জায়গায়। বর্তমানে এই মুহূর্তটাই এসে পৃথিবীর সবচেয়ে রহস্যময় নারী লাগছে মোহনাকে। মনে হচ্ছে সে রোমাঞ্চকর, অদ্ভুত, তবে ভয়ঙ্কর না। মোহনা আবার মৈত্রের পাশে বসল। মৈত্র জিমিয়ে আসছে বারবার, ঘুমে চোখ ডুলছে রীতিমতো। মোহনা ধীরগতিতে মৈত্রের মাথাটা তার কোলে নিল। মাথায় হাত বুলাতে বুলাতে সবাইকে খুব ধীরগতিতে বলল, তোমরা একটু স্বস্থানে বসো। আজ আমার অনেক কথা বলার আছে। এই পৃথিবীর বুক থেকে এতদিন যত সত্যি লুকানো ছিল বা আমি লুকিয়ে রেখেছিলাম, আজ সব বলবো। কিছু সত্যি তোমরা সহ্য করতে পারবে না, তাই আগেই নিজের মাটির উপর ভিত্তিটা শক্ত করে ধরো। মোহনার কথার ভঙ্গিমা মিশন গা ছমছমে, তবে তার কথা রাখলো সবাই। যে যেখানে পেরেছে বসে পড়ল। মোহনা ছোট শ্বাস ফেলে বলল, আমার জীবনে আমি প্রথম খুন করেছি আমার মাকে। মায়া তোমার উত্তর পেলে?
বজ্রপাতের শব্দ যেন এমনভাবে হৃদয় কাঁপায় না, যেমনভাবে মোহনার কথা হৃদয় কাঁপাতে সক্ষম হয়েছে। একটা মানুষ কতটা অমানুষের খাতায় নাম লেখালে নিজের জন্মদাত্রী মাকে খুন করতে পারে। অমানুষও বোধ হয় কিঞ্চিত লজ্জা পাবে এই মোহনার সাথে তার তুলনা করছে দেখে। আপনি নিজের জন্মদাত্রী মাকে খুন করেছেন, অথচ আপনার মুখে আফসোসের কোনো রেশ নেই, কোনো হাহাকার নেই বক্ষ মাঝে। আপনি আদৌ মানুষ? মৃত্যুঞ্জয় সবসময় শীতল কথার মানুষ, তার কথার ধারালো ভাবও অনেক। তবে এবারে মৃত্যুঞ্জয়ের কথায় মোহনা হাসল না, আবার রাগলও না, কিন্তু কাঠিন্য একটা ভাব তার সারা মুখে ছড়িয়ে গেল। শক্ত কণ্ঠ দাঁত কিরমির করে বলল, না, আমি মানুষ না, আমি মেয়ে মানুষ, পৃথিবীর সব থেকে অসহায় জাত, যাদের তোমরা ইচ্ছে মতন খুলবে, খাবে, অথচ ভাববে তারা প্রতিবাদ করতে জানে না। আমি সেই মেয়ে মানুষ যে প্রতিনিয়ত নিজেকে ঘৃণা করেছি মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে। আমি সেই মেয়ে মানুষ যে নিজের শরীরের বিনিময়ে ঋণ মিটিয়েছি। আজ তোমরা আমার ঘৃণা দেখাচ্ছ? সেদিন সভ্য মানুষ তোমরা কোথায় ছিলে? যেদিন সতীত্ব হারানোর যন্ত্রণা আমি হাহাকার করেছি, একটু বাঁচতে চাওয়ার আশায় নরক সহ্য করেছি, কোথায় ছিল মানুষ তোমরা? সমাজের উঁচু শ্রেণীর পুরুষ কোথায় ছিলে গো? মোহনার শেষ কথায় কেমন আর্তনাদ শোনা গেল, কত বিভৎস হাহাকার সেথায়। এই মানুষটা কি সেই কঠিন মোহনা যে প্রতিনিয়ত মানুষকে কথার আঘাতে মেরেছে? না তো, সেই মোহনার সাথে এই মোহনার কোনো মিল নেই। এ নারী ভীষণ অসহায়, একজন কুল কিনারা হারা নারী এই মোহনা। ড্রয়িং রুমে উপস্থিত সবার অনেক কিছু জানার আছে, অথচ কেউ কথা বলল না। এখন এই মুহূর্তে কেবল একজনকে কথা বলতে দেওয়া হবে, কারণ অনেকগুলো বছর পর এই মানুষটা কথা বলার সুযোগ পেয়েছে। হ্যাঁ, শক্ত খোলসের মোহনা এতদিন কথা বলেছে, কিন্তু এই অসহায় নারী দীর্ঘ কতগুলো যুগ নীরব ছিল। আজ তার বলার সময় এলে যে। মোহনা মাথা নত করল, মৈত্রের দিকে দৃষ্টি নিবদ্ধ করে এক নাগাড়ে বিরতিহীনভাবে বলতে শুরু করলো, এই যে মৈত্রকে দেখছো, সে আমার ছেলে না, আমার বড় বোনের ছেলে, যাকে সংসারের অভাবের তাড়নায় বিয়ে দিয়ে দেওয়া হয় মাত্র 13 বছর বয়সে। আমাদের বড় ভাই, অবশ্য ওরে ভাই বলতেও ঘৃণা লাগে। আমার মা, আমি, আমার মেজ বোন আর বাবাকে নিয়ে ছিল সংসার। বাবা যতদিন বেঁচে ছিল ততদিন সংসারে অভাব দেখিনি। 2 বোনের গলায় গলায় ভাব ছিল। গ্রাম চষে বেরিয়ে দিন কাটিয়েছি আমরা। দিদির যখন বছর 12, বাবা মারা গেলেন আচমকি। হঠাৎ এক রাতে সবাই হাসি মজা করে ঘুমালাম। পরের দিন সকালে উঠে দেখি বাবা নেই। ছোট ছিলাম, সদ্য 10 বছরের কিশোরী, মনে বাবা হারানোর আঘাত বুঝো। কখনো আর বাবা বলে ডাকতে পারবো না, আর কখনো বাবা বাজার থেকে এলো তার কাছে ভায়না ধরা হবে না। রথের মেলাটা বাবা ছাড়া কাটাতে হবে। উঁচু নিচু রাস্তায় যখন মুখ থুবড়ে পড়ে যাব, তখন আর কেউ 2 হাতে গিয়ে দিয়ে তুলবে না আমাকে। বুঝো সেই 10 বছরের মেয়েটার যন্ত্রণা। গতকাল রাতেও যে মানুষটা আমার কপালে চুমু এঁকে দিয়েছিল, সকাল হতেই শুনি সে মানুষটা আর নেই। বুঝো এ ব্যথা। বাবা মারা গেল, সংসারের হাল ধরলো সংসারের বড় ছেলে, মানে আমার ভাই নিতাই। দাদার বয়স তখন 22। ওর সাথে আমাদের তত গলায় গলায় ভাব ছিল না। ও ওর মতন থাকতো আর আমরা 2 বোন আমাদের মতন। ভাই অবশ্য তখন থেকে শহরে থাকতো। বাবা মারা যাওয়ার বছর পেরোতেই দিদিকে বিয়ে দিয়ে দিল দাদা। মা কোনো কিছুতেই কথা বলতেন না, মতামত দিতেন না, কেমন যেন চুপসে গেলেন সে। বাবা মারা যাওয়ার পর শুধু বাবাকে হারাইনি আমরা, হারিয়েছিলাম মাকেও। দাদা শহর থেকে মাঝে মাঝে আসতো, নিজের মতন থাকতো, আবার চলে যেত। দিদির বিয়ের 2 বছরের মাথায় একদিন হুট করে বিয়ে করলো দাদা। আমাদের ভালোভাবে বাঁচার দিন পুরোলো তখন থেকেই। বিরাট বক্তব্যের পর থামলো মোহনা, একটু শ্বাস নিল, আবার একটু শক্তি কুড়ালো ঘৃণিত অতীতখানা বর্ণনা করার জন্য। আবার সে নতুন উদ্যমে বলা শুরু করলো, দাদার বিয়ে হওয়ার পর আমরা গ্রাম ছাড়লাম সারা জীবনের মতন।
শহরে দাদার বাসায় গিয়ে উঠলাম। বাসা না, এটা বস্তির এক খুপড়ি বলা চলে, যার ভিতরে কবুতরের বাসার মতন দুটো রুম ছিল। আমার 24 বছরের দাদার বউয়ের বয়স কত ছিল জানো? 30। গুনে গুনে তার থেকে 6 বছরের মহিলাকে সে বিয়ে করেছে। মা তো কিছুতেই মতামত প্রকাশ করেনি, কিন্তু 12 বছরের আমি টুকটাক প্রতিবাদ করে উঠি। তার বিনিময়ে মার খাই অনেক। আমার চুপচাপ দাদাটাকেও কেমন বদলে যেতে দেখি। কথায় কথায় মারত, মদ খেত, আরও নানান নেশা। বৌদি তখন আমার কাছে জমদূত। বাড়ির প্রতিটা কাজ আমি করতাম, একটু ভুল হলে বেদরক মার। এমনও হয়েছে কখনো কখনো গরম লোহার চামচ আমার বুকে লাগিয়ে দিত, জ্বলে যেত নরম চামড়াটা। কাউকে দেখাতে পারতাম না, বুঝাতে পারতাম না। মাকে বললে মা কেবল বলতো চুপ থাক, আমিও চুপ থাকতাম। বিকেল হলেই দেখতাম বৌদি পাড়ার পুরুষ মানুষদের সাথে কেমন বিশ্রী কথা বলতো, মিশত। এর মাঝে আমার 15 বছরের সদ্য বিধবা বোন তার 1 মাসের ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে উঠে। দুধের বাচ্চার খরচ সহ আরও একটা মানুষের খরচ বাড়ল। এতদিন কোনো মতে সংসার চালালেও দাদা এবার হিমশিম খেয়ে গেল। এখানে ওখানে বাড়তে থাকলো ঋণ। এর মাঝে বৌদির আচরণ আরও খারাপ থেকে খারাপের দিকে নামলো। আমাকে মারা অবধি সীমাবদ্ধ থাকিনি, সেটা দিদিকেও মারত। মা কোনো প্রতিবাদ করতো না, কিছু বলতো না, কেবল দেখতো। ছোট ছিলাম যখন। বিপদে মাকে পাশে পাওয়ার কথা, তখন মায়ের এমন নীরবতা মানতে পারিনি। মাকে বলতাম গ্রামে চলে যাওয়ার কথা, কিন্তু মা হেলদোল দেখাতেন না। এরপর ধীরে ধীরে আমাদের পরিবারের আর্থিক অবস্থা আরও খারাপ হলো। ডুবে গেলাম ঋণের নিচে। হঠাৎ একদিন সকালে উঠে দেখলাম দিদি বাড়িতে নেই। তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজলাম, পুরো পাড়া খুঁজলাম। কত অচেনা রাস্তায় হেঁটে বেড়ালাম দিদিকে খুঁজতে খুঁজতে, কিন্তু দিদি নেই, কোথাও নেই দিদি। অবাক করা ব্যাপার হলো, আমাকে বাদে আর কেউ দিদিকে খুঁজেনি, এমনকি তার জন্মদাত্রী মাও না। দিদি নিখোঁজ হওয়ার পরের দিন দেখি বৌদি কানে স্বর্ণের দুল, দাদার ঘরে মদের আড্ডা। হে যেন আনন্দ উৎসব। আমার খটকা লাগলো, দিদি কোথাও যায়নি। ওরাই দিদিকে কিছু করেছে, খুব বাজে কিছু করেছে। থেমে গেল মোহনা, কণ্ঠ তার কাঁপছে। এত কঠিন মানুষটারও কণ্ঠ কাঁপছে অতীত বলার সময়। কতটা জঘন্য ছিল তাহলে সেই অতীত। মায়া মেয়েটার ভয় করলো না আজ মোহনার কাছে যেতে। সে মোহনার কাছে গেল। মোহনার বাহুতে হাত রেখেই প্রথম সে কোমল কণ্ঠে বলল, মা তারপর কি হলো? মোহনার যেন এই ভরসাটুকুর খুব প্রয়োজন ছিল এই সময়টাতে। মোহনা চোখ রক্ত জবার মতন লাল, কান্না আটকানোর অদম্য চেষ্টা তার মুখে। সে থামল, জিরিয়ে নিল কিছুক্ষণ, মৈত্রর মাথায় হাত বুলিয়ে একদানে সে মুখখানায় দৃষ্টি রেখে বলল, 14 বছরের মেয়েটা তখন 24 বছরের নারীর মতন বুঝদার হয়ে উঠল। প্রতিবাদ কণ্ঠ ছড়িয়ে দিল সে। বৌদি মারল খুব। গোপন অঙ্গগুলোতে বৌদি সবসময় বেশি আঘাত করত। মা দাঁড়িয়ে দেখত, থামালো না বৌদিকে, চেষ্টাও করলো না, কেবল ড্যাব ড্যাব চোখে চেয়ে রইল। দাদা টলতে টলতে এসে 2-4টা লাথি মেরে দিল। আমি কাঁদলাম না অন্য সময়ের মতন, বরং করে বসলাম উদ্ভট কাজ। বড় কাঠের টুকরো নিয়ে সজোরে আঘাত করলাম বৌদির কপালে। গল গল করে পিনকি দিয়ে উঠল রক্তের দ্বারা। আমি এই প্রথম রক্ত দেখে তৃপ্তি পেলাম, শান্তি পেলাম। বৌদি আর্তনাদ করে উঠল। মাতাল দাদা আমার তখন অতিরিক্ত মদ খেয়ে বেহুশ হয়ে আছে। পাড়ার মোড়ের বৌদির পুরুষ বন্ধুরা বৌদিকে ধরে বেঁধে হসপিটালে নিয়ে গেল। আমি মায়ের দিকে তাকালাম। মা তখন সশব্দে কয়েকটা ছড় বসিয়ে দিল আমার ঘালে। আর অনবরত বলতে লাগলো, কি করলি মুখ ফুরি তুই? ওরা মেরে ফেলবে তোকে, কি করলি এটা? মায়ের আচরণে মায়ের প্রতি ঘৃণাটা বাড়ল। মায়ের প্রতি আমার তখন কেবল ঘৃণা ছাড়া আর কিছুই কাজ করছিল না। আমি ছুরি নিয়ে মায়ের গলার সামনে দৌড়লাম। হিংস্র হয়ে গেলাম হঠাৎ করেই। আমার কেন যেন মনে হলো দিদির খবর মা জানে। তাই মাকে ভয় দেখানোর জন্য বললাম, তুমি যদি না বলো দিদি কোথায়, তাহলে তোমার পরিণতি খুব খারাপ হবে। আমার হিংস্রতা দেখে মা ভয় পেল। তারপর মা এমন কিছু শোনালো যে আমার পুরো পৃথিবী ঘুরে উঠল।
দিদিকে ওরা টাকার লোভে বিক্রি করে দিয়েছে। কতটা পাষাণ ওরা! আমার ফুলের মতন দিদিটাকে ছাড় দিল না। টাকার কাছে বিক্রি হলো সেই মেয়েটা। আর আমার ভাবা মৃত্যুটাও স্বাভাবিক ছিল না। টাকার লোভে আমার দাদাই বাবার সাথে সেদিন রাতে ঝামেলা করেছিল। এক কথা দু কথা হতে এক পর্যায়ে বাবার গলা চেপে ধরে দাদা অতঃপর মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষটা। আর আমার বৌদি একজন পতিতালয়ের মহিলা। তার লোভে পড়ে দাদার এত অবনতি। মায়ের মুখে এত কিছু শোনার পর আমার আর শরীরে কুলালো না। ছোট ছিলাম আমি, পুতুল খেলার বয়সে জীবনের এই নির্মম খেলা মানতে পারিনি, তাই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ি সেখানে। যখন জ্ঞান ফিরে আসে সাথে সাথে মাথায় অসহ্য যন্ত্রণা হয়। কেউ যেন আমার চুলের মুঠি টেনে ধরেছে। আমি পাশ ফিরে তাকিয়ে দেখি আমার বৌদি, মাথায় সাদা ব্যান্ডেজ আর মুখে তুমুল রাগ। আমি বৌদির হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু পারি না। এই মোটা লাঠি দিয়ে ইচ্ছে মতন মনের স্বাদ মিটিয়ে আমাকে মারে আমার বৌদি। চিৎকার করেছি, মাকে ডেকেছি বাঁচানোর জন্য, অথচ মা বাঁচায়নি। অবশ্য মা যে বাঁচাবে না সেটা আমার বুঝতে বাকি রইল না। বাবার অস্বাভাবিক মৃত্যুর পর মা আসলে আর সুস্থ মানুষ ছিল না। মায়ের আচরণেই সেটা বুঝতে পারতাম। বৌদির ইচ্ছে মতন মার খাওয়ার পর যখন নিবু নিবু চোখে পড়ে রইলাম বিছানায়, তখন ঘরে ঢুকলো অপরিচিত পুরুষ। ভালোভাবে লক্ষ্য করে দেখলাম পাড়ার মোড়ের মুদি দোকানের কাকাবাবু। বৌদি আমার চুলের মুঠি টেনে বলল, কাকাবাবুর দোকানে আমাদের অনেক ঋণ। আমাদের সাথে এক সপ্তাহ থাকার পর সে ঋণ শোধ হয়ে যাবে। ক্লান্ত রক্তাক্ত শরীরটা নিয়ে প্রাণপণে ওঠার চেষ্টা করেও উঠতে পারলাম না। বৌদির কাছে সতীত্ব রক্ষার ভিক্ষা চাইলাম। অবশ্য এমন পতিতা কি আর সতীত্ব বুঝবে? বৌদি বলল, মৈত্রের দুধও এই দোকান থেকে আনা হয়। বাচ্চাটা না খেয়ে বাঁচবে তো? দিদির শেষ সম্বলটাকে বাঁচানোর জন্য নিলামে উঠলাম আমি। ঋণ শোধের পথ্য হলাম শেষমেশ। সে ঘটনার দুদিন পর এক রাতে মা হঠাৎ কয়েকটা ট্যাবলেট আমার দিকে এগিয়ে দিলেন। আমি ততদিনে মায়ের সাথে কথা বলা বন্ধ করেছি। বৌদি আর ভাইয়ের ওপর যতটা ঘৃণা ছিল তার দ্বিগুণ ঘৃণা হলো মায়ের উপর। ট্যাবলেট দেখে যখন জিজ্ঞেস করলাম এগুলি কিসের ট্যাবলেট, আমার মানসিক ভারসাম্যহীন মা জবাব দিল, ইঁদুর মারার বিষ, খেয়ে নিলে এই জীবন থেকে মুক্তি। আমি হাসলাম। এত লড়াই করেছি বাঁচার জন্য, অথচ আজ বাঁচার মতন না বেছে মরে যাব? কখনোই না। মায়ের হাত থেকে ট্যাবলেটগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। মা আর কিছু না বলে শুয়ে পড়ল। পুরো বাড়ি ঘুমিয়ে যখন কাদা কাদা, আমি বালির সাফা দিয়ে জীবনের প্রথম খুনটা করলাম। মেরে ফেললাম মাকে। এই মানুষটা তো এতদিন মরেই ছিল, আজ একবারে মুক্তি দিলাম। মায়ের হয়তো কোনো দোষ ছিল না, আমার হয়তো অনেক দোষ ছিল। বাবার মৃত্যুর সঠিক বিচার করলে আজ এই দিন দেখতে হতো না আমাদের। মায়ের মৃত্যুটা যথেষ্ট স্বাভাবিকভাবে নিল সবাই, আর ভাই বৌদির এতে কিছু যায় আসে না, তাই তত ঘাটায়নি ব্যাপারটা। এরপর জাগলো আমার মৃত্যু ক্ষুধা আর মৈত্রকে নিয়ে জীবন সংগ্রামে টিকে থাকার লড়াই। পাড়ার মুদি দোকানের ঋণ আর ভাইয়ের মদ কেনার টাকা আমার সতীত্ব বিক্রি করে পরিশোধ করা হতো। কেবল মৈত্র দিদির শেষ চিহ্নটাকে বাঁচিয়ে রাখতে সহ্য করতে লাগলাম সব কিছু। একবার দাদা হুট করে উদাও হয়ে গেল। বুঝলাম কোনো মদের আড্ডা কিংবা নিষিদ্ধ পল্লীতে তার সুখ খুঁজে নিচ্ছে। সুযোগ বুঝে দাদার অনুপস্থিতিতে মেরে ফেললাম বৌদিকে। দুপুরে বিবর ঘুমের মাঝে মেরে ফেললাম তাকে কুপিয়ে। অতঃপর অনেক দিনের মনের স্বাদ মিটিয়ে ছোট ছোট ফিস করে টুকরো করলাম তার। বাসিয়ে দিলাম বস্তির পিছনের পুকুরটাতে। জীবনের সবচেয়ে বড় পুণ্য কাজ আমি সেদিন করেছিলাম, সবচেয়ে বেশি শান্তির কাজ। বিভৎস ভয়ঙ্কর কাহিনীর পর থামল মোহনা। মায়া মোহনার বাহু খামছে ধরে দাঁড়িয়ে আছে। শরীর তার কাঁপছে ভয়ঙ্করভাবে। দস্যিনের গা গুলিয়ে উঠল। মৃত্যুঞ্জয় দ্রুত উঠে এক গ্লাস জল দিল মেয়েটাকে। পকেট থেকে দ্রুত রুমালটা বের করে মুছিয়ে দিল মেয়েটার ঘাম। সবার ভিতরে উত্তেজনা, উৎকণ্ঠা। মোহনার প্রতি রাগ নয়, বরং করুণ অনুভব হচ্ছে সবার। মোহনা নিজের বাহুতে থাকা মায়ের হাতটার দিকে একবার নজর কুড়ালো, কিঞ্চিত হাসলো, অতঃপর ঘুমন্ত মৈত্রের দিকে তাকিয়ে শুরু করলো নিজের কালো অতীতের
বাকি বর্ণনা। দাদা যখন ফিরে, বৌদিকে না পেয়ে সে পাগল প্রায়। আমি বৌদির সব স্বর্ণগহনা লুকিয়ে রেখে দাদাকে বললাম বৌদি পালিয়েছে অন্য কারোর সাথে। দাদা বিশ্বাস করল। বৌদি যে মহিলা, পালানোটা স্বাভাবিক। কিন্তু দাদা ভেঙে পড়ল। দাদার জন্য আমার মায়া হতো না, কেবল দিনের পর দিন ঘৃণা বাড়তে লাগলো। তখন অবশ্য আমার সতীত্ব ছিঁড়ে খেতে আর কেউ আসতো না। সব পথ আমি বন্ধ করেছিলাম। কিন্তু একদিন মাঝরাতে মদ খেয়ে নেশায় বুধ হয়ে আমার আপন দাদা, আমার মায়ের পেটের ভাই, ভুলে গেলেও নিজের পরিচয় হামলে পড়ল আমার উপর। নারী দেহের লোভ কি আর পুরুষের ছাড়ে? বাঁচার প্রাণপণ চেষ্টা লাগালাম। নিশুতি রাত, পাশে ছোট্ট মৈত্র আমাদের দস্তাদস্তির শব্দে ভয়ে কাঁদছে। আর যাই হোক, নিজের ভাইয়ের কাছে নত স্বীকার করিনি আমি। টেবিলের ওপর থেকে সেফটি পিন নিয়ে ঢুকিয়ে দিলাম ওর বুকে। নেশায় বুধ হয়ে থাকার জন্য সামান্য ছিটকে পড়ল সে, অতঃপর জ্ঞান হারালো। সেদিন সেই নিশুতি রাতে আমার কাছে ও ছিল দুনিয়ার সবচেয়ে নোংরা মানুষ, আমার বাবার খুনি। ওর প্রতি ঘৃণায় ওর অন্ডকোষে লাথি মারলাম। খানিক গুঙ্গিয়ে উঠল, তারপর গল গল করে রক্তের স্রোত বেয়ে পড়ল। নিজের মনের সব ক্ষোভ মিটিয়ে নিলাম, অতঃপর ঝুলিয়ে দিলাম সিলিং ফ্যানের সাথে। ছোট মৈত্রকে বুকে জড়িয়ে সেই মধ্যরাতে বাড়ি ছাড়লাম আমি। আর সেই সুদূর অঞ্চল পাড়ি জমিয়ে ফা রাখলাম এই শহরে। জীবনের নতুন অধ্যায়, নতুন সূচনা। বৌদির স্বর্ণের গহনা বিক্রি করে ছোট ফ্ল্যাট ভাড়া করলাম। চাকরি শুরু করলাম গার্মেন্টসে। অতঃপর পরিচয় ওই যে নিলয় কুমারের সাথে, যে আমার এই একা শহরের জীবনটাতে সর্বপ্রথম আর সর্বশেষ সঙ্গী ছিল। মোহনার কথা থামল। দৃষ্টি তার নিলয় কুমারের উপর। চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণা। ব্যথার অশ্রু, প্রিয় মানুষ হারানোর অশ্রু, হৃদয় ছাড়খাড় করা হাহাকারের অশ্রু। সে যে তার দুর্দিনে পাশে থাকে এই মানুষটার হারাতে চায়নি কবু। তবে আজ ভাগ্যের নির্মম পরিহাসে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা তারই হাতে খুন হয়েছে। কতটা অকৃতজ্ঞ সে। উপস্থিত সবাই তাজ্জব বনে কেবল সে অশ্রু দেখল। জীবন এতটাও কঠিন হতে পারে? অগ্রহায়ণের নিঝুম রাত, হারিকেনের আলো কিঞ্চিত হেলে দুলে যাওয়ার মতন ফুরফুরে বাতাসে কেমন শূন্যতার আভাস। গ্রামের মানুষ কেউ কেউ মোটা খদ্দরের চাদর দিয়ে শরীর ডেকেছে একটু উষ্ণতা পাওয়ার চেষ্টায়। আর 5টা দিন পরে পৌষের আগমন, যে পুরুষিতের রাজত্ব নিয়ে হাজির হবে জাঁকজমকভাবে। তারই খানিকটা আভাস দিচ্ছে এই গা হিম করার শীতল পরিবেশ। গ্রামের মানুষের মুখে মুখে রটেছে কত কথা। কেউ বা সিসি করে একদলা থুতু নিক্ষেপ করছে প্রতাপসার পরিবারের উপর। কেউ বা ঠাট্টা করেছে খুব বিশ্রীভাবে। গ্রামের অবসরপ্রাপ্ত গণিতের মাস্টারমশাই আজ তার বুক ফুলিয়ে গ্রামের সরু পট্টা দিয়ে হাঁটতে পারেনি। কিছু কৃত্রিম মিছে দায়ভারের নত হয়েছে তার মাথা। অসহায়ের মতো নিজের বোনের মতন আগলে রাখা ছোট ভাইয়ের বউটাকে নিস্তব্ধ কালো রাতে এক আকাশ সম্মান নিয়ে গ্রাম থেকে বিতাড়িত হতে দেখেছে কেবল ফেল ফেল করে। কিছু বলতে পারেনি সে। রুখে দাঁড়াতে গিয়ে নিজের মেয়ের চরিত্রেও কিঞ্চিত কালির ছিটা লাগিয়ে ফেলেছে সে। বাবা হয়ে মেয়ের অপমান সইতে পারা যে ভীষণ কষ্টের। তাই সে স্বার্থপর হলো, অনেক স্বার্থপর হলো। চুপ হয়ে কেবল দেখে গেল সমাজে বিচার করা নামক গ্রাম পঞ্চায়েতে বসে একটা মেয়ের সম্মান উজাড় হওয়ার দৃশ্য। আর সেই দৃশ্য উপভোগ করা সমাজের জ্ঞানী গুণী মানুষের। রাত 10টা কম কথা নয় গ্রামের মানুষদের জন্য। দূর হতে শেয়ালের হাঁক যেন বলে দিচ্ছে এটা ভয়ঙ্কর মধ্য রজনী। পচা ডোবা হতে কেমন স্যাঁতস্যাঁতে গ্রান ভেসে আসছে। শ্মশান হতে আহাজারি ভেসে আসছে হৃদয় নিংড়ানো সুরে। খুব বিষণ্ণ সুরে কাঁদছে কেউ। পাশের গ্রামের সজল মারা গিয়েছে, বিরাট ডাক্তার ছিল সে, কিন্তু জীবনের শেষ সময়টাতে বিনা চিকিৎসায় মারা গেছে। তারই পরিবারের কান্না হয়তো ভেসে আসছে। এত করুণ, এত হাহাকার, অথচ সবটাই লোক দেখানো। লোকটা তো এত দ্রুত মরত না। ছেলে মেয়ে দুহাত উজাড় করা অবহেলায় পরে মানুষটা নিদ্রামান হয়েছে। অথচ এই জীবন নামক রঙ্গমঞ্চে আমাদের কত আপন মানুষ।
প্রতাপ সাহা হাতের হারিকেনটা নিয়ে গ্রামের সরু পথটা ধরে কুলকণ্ঠ নদীর কিনার ঘেঁষে যাওয়া শ্মশানটার দিকে গেল। দাউ দাউ করে এখনো আগুন জ্বলছে শ্মশানের মধ্যখানে চন্দন কাঠে শুয়ে থাকা দেহকানায়। কি ভীষণ যন্ত্রণায় পুড়ে যাওয়ায়, তাই না? অথচ আমরা মানুষেরা রোজই পুড়ি অপ্রাপ্তির দহনে। সেটা কেউ দেখে না, কেউ বুঝে না, কারণ এই পুড়ে যাওয়ায় শরীরের ভিতরে বিশাল ক্ষত হয়, কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলে না, আবার ধোঁয়াও ওড়ে না। প্রতাপ সাহা তাকালেন একদম আগুনের শিখা বরাবর। কতক্ষণ সে তাকিয়ে রইল। অতিক্ষণ হলো কত কত বেহিসাবি মিনিট। তার দৃষ্টি নড়ল না, পলক পড়ল না। সে কি যেন দেখল চোখ মেলে, হয়তো জীবনের চরম সত্য মৃত্যুটাকে উপলব্ধি করার চেষ্টা করল। মৃত্যু কতটা নির্মল সত্য আমাদের জীবনে, তাই না? এখন শ্বাস নিচ্ছি, মিনিটের ব্যবধানে হয়তো আর শ্বাস নেওয়া হবে না। তবু আমরা বছর 3 পরে জীবন নিয়ে কি সুন্দর শখ কষে রাখি। মৃত্যুই জীবনের একমাত্র সত্যি, একদম আগুনের মতন জল জল সত্যি। অথচ এই সত্যিটা ছাড়াই আমরা জীবনকে কল্পনা করে কতই না অন্যায় করছি, কতই না সুখে আছি। জীবনের প্রথম প্রতাপ সাহা সিগারেট জ্বালালেন। 2 আঙ্গুলের মাঝে রেখে প্রথম ফু দিয়ে উড়িয়ে দিলেন নিকোটিনের ধোঁয়া। সাথে উড়ালেন বিশৃঙ্খল বেদনা। শ্মশানে জল জল করতে থাকা মৃত ভদ্রলোকের আগুনখানা নিতিয়ে এসেছে, অথচ কান্নার শব্দ কমছে না। প্রতাপ সাহা গাঢ় দৃষ্টি রাখলেন দাহ করা জায়গাটাতে। পুড়ে যাওয়া কাঠের উড়ে যাওয়া ধোঁয়ার মাঝে চক্ষু গোচর হলো 2 মলিন ভিজে চোখ, যে চোখ দুটো নির্বিশেষে তাকিয়ে আছে জ্বলন্ত আগুনে। চোখ দুখানা কোনো মানুষের না, পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের না, এ সহায় কান্না। চোখগুলো আমাদের সমাজে অবহেলিত খুব নিম্নমান কিন্তু বিশ্বস্ত প্রাণী কুকুরের। প্রতাপ সাহা হাসলেন। সজল সাহেবের মৃত্যুর আগে শেষ বন্ধু ছিল এই কুকুরটা। সকালের জগিং করার রাস্তা হতে সজল সাহেবের ভাতের পাত ভাগ করে নিয়েছিলেন কুকুরটার সাথে। তাই হয়তো আজ এই নিস্তব্ধ শ্মশানে মৃত একা সজল সাহেবকে সাথ দিচ্ছে এই প্রাণীটা। সজল সাহেবকে হয়তো অনুভব করাচ্ছে সজল সাহেবের জীবন বৃথা না। তার বিরহ কেউ তো একটা কাছে নিষ্ঠুর পৃথিবীতে, কেউ তো একটা আছে তার, যে তার শূন্যতায় দিবানিশি হাহাকার করবে, তার খালি বারান্দায় একটু উকিঝুঁকি করবে তাকে দেখতে পাওয়ার লোভে। আর তার আরাম কেদারার পাশে কেউ তো একটা বিরস চোখে সে শুয়ে থাকবে খালি বাড়িটার দিকে। কেউ তো অন্তত তাকিয়ে থেকে 2 ফোঁটা বিরহ অশ্রু বিসর্জন দিয়ে জানিয়ে যাবে একসময় সজল নামক কোনো মানুষ এই পৃথিবীতে ছিল। সজল সাহেব হয়তো মরে গিয়েও নিজের অস্তিত্ব আরও কয়েকটা বছর টিকিয়ে রাখতে এই প্রাণীটাকে ভালোবেসেছিলেন। সে হয়তো বুঝতে পেরেছিল মানুষ হারালে হারিয়ে যায় আজকাল তার অস্তিত্ব। মানুষ মানুষকে আজকাল মনে রাখে না। মানুষের চেয়ে কৃতজ্ঞ বেশি কুকুর। প্রতাপ সাহা নিকোটিনের দোয়া নিকষ কালো আকাশে উড়িয়ে দিতে দিতে পৃথিবীর সবচেয়ে কৃতজ্ঞ প্রাণী কুকুরটার পাশে গিয়ে বসল। বুক পকেট থেকে ফোনখানা বের করে কাকে যেন ফোন লাগালো। রিং হতে হতেই সে মেয়ের জীবনটা কিছুটা গুছিয়ে দেওয়া জল্পনা কল্পনা করল। তার এই মুহূর্তে এসে হঠাৎ করে অনুভব হলো আজ সজল সাহেবের জায়গায় সে থাকলে কুকুরটার জায়গায় থাকতো তার হতভাগিনী কুলকিনারা হারা প্রিয়দর্শিনী, যে মেয়েটা তার মৃত্যুর পর তার এমন একটা আদার রজনী সাথ দিবে। সে মেয়েটার জন্য বেঁচে থাকাকালীন কিছু না করলে বিরাট অপরাধ হয়ে যাবে যে। অপর পাশ থেকে কলটা না ধরায় অনবরত রিং হচ্ছে প্রতাপ সাহার ফোনে। প্রতাপ সাহা সিগারেট ফুঁকতে ফুঁকতে হঠাৎ ঘাম ধরল। মাটির দেহ মাটি হবে, ফুঁড়ে যাবে চাই। এ দেহ ফসা দেহ, গোবর কিসের ভাই। বাহিরে রিক্সার টুংটাং শব্দ, মাঝে মাঝে তুমুল হর্ন তুলে সাই সাই করে হয়তো বিশাল গাড়িগুলো ছুটে যাচ্ছে। ঘরের মাঝে 8টা মানুষ আর একটা নিতর দেহ, যার শরীরের রক্ত এখন শুকিয়ে গেছে। মায়া ঠায় দাঁড়িয়ে আছে মোহনার ডান কাঁধে ভরসার হাতখানা দিয়ে। আজ তার যেন মোহনাকে একা অনুভব করাতে ইচ্ছে করছে না।
খারাপ মানুষেরও তো একটা বিশ্বস্ত হাত প্রয়োজন হতে পারে। মায়া না হয় কিছুটা সময়ের জন্য সেই হাত হবে। নীরবতার জাল ছেড়ল এবার বিহঙ্গিনী। অশ্রুসিক্ত নয়নে বেজা আখি পল্লবী কিঞ্চিত মায়ের দিকে চেয়ে বাবার দিকে আঙ্গুল তাক করে অসহায় কণ্ঠে বলল, তোমার সেই খারাপ সময়টাতে যে মানুষটা তোমার পাশে ছিল, আজ সেই মানুষটার মৃত্যুর জন্য দায়ী তুমি। কেন মা? এমনটা তো হওয়ার কথা ছিল না। মোহনা অপলক তাকিয়ে রইল নিলয় কুমারের নির্লিপ্ত দেহখানার দিকে। রক্ত নেই বোধ হয় দেহখানায়, কেমন ফ্যাকাশে হয়ে আছে মানুষটার শরীর। সত্যিই তো এমনটা হওয়ার কথা ছিল না, অথচ যা ঘটার কথা না তাই ঘটেছে। কেন মারলেন বাবাকে? প্রশ্নটা করার সময় দর্শিনীর কণ্ঠ কাঁপল সামান্য। সে হয়তো আন্দাজ করতে পারছে শ্বশুরের অন্যায়খানা, কিন্তু মন যে মানতে চাচ্ছে না। পুরো পৃথিবী যে রাত্রির নিশ্চিন্তে ঘুমিয়েছিল, সে রাত্রির সজাগ ছিল একটা মানুষ অগাধ দুশ্চিন্তায়। পুত্রবধূর একা রাস্তায় যদি ভীষণ ক্ষুধা পায়, তাহলে যেন হাতের কাছে খাবার পায় সে ব্যবস্থা করার জন্য। এই মানুষটাকে খারাপ কিভাবে ভাবা যায়? মোহনা এবার মুখ খুললেন। এবার মুখে চোখে কাঠিন্যতা নেই, কেবল হাহাকার হচ্ছে হৃদয় মাঝে। তার মাকেও খুন করেছে, এই কথাখানা বলার সময়ও তার চোখে মুখে এতটা বিষাদ দেখা যায়নি যা এখন দেখা যাচ্ছে। আঁচলখানা চেপে ধরে রাখলো সে শক্ত করে, অতঃপর বলল, আমার অতীত জেনে এই মানুষটাই আগলে রেখেছিল আমাকে বটগাছের মতন। কুল কিনারা হারা আমার কুল হয়ে এসেছিল সে। এতিম ছিল মানুষটা, বাবা মা ছিল না তার এই দুনিয়ায়, আমারও কেউ ছিল না। আমরা এই দুজন দুজনের গোটা পৃথিবী হয়ে উঠেছিলাম, সংসার গড়ে উঠেছিল আমাদের, যেখানে রচনা করেছিলাম সুখের উপন্যাস। কিন্তু অদ্ভুতভাবে আমার মহিলাভীতি সৃষ্টি হয়েছিল। মেয়েদের প্রতি আমার একটা ভয় কাজ করত। 3 ছেলে মেয়ে নিয়ে যখন আমাদের সুখের সংসার হলো, তখনই হঠাৎ মৈত্র জানালো তার একটা মেয়েকে পছন্দ। আমার সমস্ত সুখ হঠাৎ করে চুপসে গেল। ভয় হতে শুরু করলো নিজের জন্য, বিহুর জন্য। ঘরে বউ আনলে যদি আমার বৌদির মতন হয়, আমার মেয়েটার যদি কপাল পুড়ে, কিন্তু প্রকাশ করতে পারলাম না সেটা। আমার ভয় যুক্ত না, তবু আমার পছন্দ রকমের ভয়ে ঘুম হতো না। মাঝরাতে জেগে উঠতাম, ভয় হতো, প্রচণ্ড রকমের ভয়। বিহুর জন্য খুব কাঁদতাম লুকিয়ে। মেয়েটার তো সবে জীবন শুরু, ওর সাথে এমন হলে কি হবে? অতঃপর ছেলের আবদারে মৃত্তিকাকে দেখতে যাই আমরা। মৃত্তিকা বেশ চটপটে চঞ্চল ছিল। আমার কি যেন হলো জানি না, ভয়টা দারুণভাবে জেঁকে ধরল। এই চঞ্চল মেয়েটা যদি আমার বৌদির মতন হয়। অতঃপর ভারী এসে মৈত্রকে বলি, বাবা আমার একটা কথা রাখবি? মৈত্র সম্মতি জানালো, সে কথাখানা রাখবে। অতঃপর এই প্রথম আমি মৈত্রের কাছে অন্যায় আবদার করে বলি, এই বিয়েটা যেন সে না করে। মৈত্র দ্বিমত করেনি, কেবল ঘাড় কাত করে সে আমার কথাটাকে মেনে নিল। কোনো প্রশ্ন না, কোনো জবাবদিহিতা ছাড়াই আমার ছেলেটা সবটা মেনে নিল। সেদিন রাতে আমি কাঁদলাম, খুব কাঁদলাম। যাকে পৃথিবীর সব সুখ দিতে এত কিছু সহ্য করলাম, আজ তার সুখ কেড়ে নিয়েছি ভেবে কাঁদলাম। পরের দিন ওদের 3 ভাই বোনকে নিয়ে একটু ঘুরতে গেলাম শহরের বাহিরে। ওদের ভাবা গেলেন না। যখন বাড়ি ফিরলাম, তখন মৃত্তিকার মৃত্যুর খবর ভেসে এলো। এরপরেই আরেকবার বদলে গেল আমার সংসারের চিত্র। আমার ছেলেটা মৃত্তিকার বাড়ি গিয়ে ফিরে এসে কেমন হয়ে গেল, পাগলামো শুরু করলো। তারপর আমি ওকে সবার কাছ থেকে লুকিয়ে পাগলাগারদে পাঠিয়ে দিই এবং সবার কাছে জানাই ছেলেটা আমার হারিয়ে গেছে, কই যেন চলে গেছে। বিপ্রতিপার বিহু তখন অনেকটাই ছোট ছিল, তাই এই ঘটনা নিয়ে আর তত ঘাটাঘাটি হয়নি। কথা থামিয়ে মৈত্র চোখে মুখে অনবরত স্নেহের হাত বুলাতে থাকে মোহনা। বুকের সবটুকু স্নেহ যেন ঢেলে দিবে সে এক নিমিষে। এবার কোমল কণ্ঠে প্রশ্ন ছড়ল মায়া, আপনি মৈত্রদাকে কেন লুকিয়ে পাগলাগারদে পাঠিয়েছিলেন? আমার কেন যেন সন্দেহ হতে থাকলো মৈত্রর আচরণে। আমার মনে হতে লাগলো মৈত্র এমন কিছু জানে
যা অন্য কেউ জানলে অসুবিধা, মূত্রের প্রাণঘাতীও হতে পারে, তাই এতগুলো বছর ওরে আমি লুকিয়ে রেখেছিলাম। বিহু তার বাবার দেহপানে তাকিয়ে বলল, তাহলে এতগুলো বছর পর বাবার মৃত্যুর সাথে এই ঘটনার কি সম্পর্ক মা? মৈত্রের চোখে মুখে বুলাতে থাকা মোহনার হাতটা আপনা আপনি থেমে গেল। তার চোখ আবার ভরে উঠল জলে। মায়ার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, যদি বলি মায়ার কারণেই আজ এত বছরের পুরনো ঘটনা উঠে এসেছে, তোর বাবার মৃত্যু ঘটেছে। উপস্থিত সবাই মোহনার কথাতে ভীষণ অবাক হলো। বুঝাই গেছে মোহনা সবার অবাক মুখ পানে তাকিয়ে স্মিত হাসল। বিরস কণ্ঠে বলল, আজ থেকে প্রায় 1 মাস আগের ঘটনা। একদিন বিকেলে ছাদে গিয়ে মায়ার সাথে হেমন্তকে কথা বলতে দেখলাম। তারা কিসের প্রতিশোধ নিয়ে যেন কথা বলছে। হঠাৎ করে আমার পুরনো ভয়টা মাথা ছাড়া দিয়ে উঠল। মায়া তবে কি আমার বৌদির মতন? আমার ভয় ধীরে ধীরে বাড়ল। এই প্রথম আমি মায়ার পরিবার সম্পর্কে খোঁজ শুরু করি। আমার ছেলে বউদের নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, এবং তাদের এই বাড়ি থেকে তাড়ানো নিয়েই আমার আগ্রহ বেশি ছিল। আর সেই আগ্রহের শিকার দর্শিনী। ওরে যখন কোনো মতে তাড়াতে পারছিলাম না, তখনই ছেলের দ্বিতীয় বিয়েতে আমি মত দিয়েছিলাম। ভেবেছিলাম ছোট বউ আসবে, একটু অত্যাচার করলে পালাবে এই বাড়ি ছেড়ে। পুরনো ঘটনার রেশ ধরে আমি বিহুর সাথে দর্শিনীর মেলামেশা পছন্দ করতাম না। সে যাই হোক, আমি হৈমন্তের সব চলাফেরা লক্ষ্য করতে শুরু করলাম। লোকও ঠিক করলাম ওর পিছনে। পরে জানতে পারলাম হৈমন্ত মায়ার মাসির জায়ের ছেলে। মায়া তার মাসির বাড়িতেই থাকে। আর সবচেয়ে বড় সত্যি, মায়া সেই মৃত্তিকার বোন। মোহনার শেষ কথায় বিপ্রতি বিহু মৃত্যুঞ্জয় বেশ অবাক হলো। দর্শিনী একটু আগে মায়ার মুখ থেকে সবটা শুনেছিল বিদায় আর ততটাও অবাক হয়নি। মোহনা কারো দিকে চাইল না, স্বামীর লাশের দিকে তাকিয়েই বলল, মায়া নিজের দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে এই বাড়িতে এসেছে। জানার পর অনেকগুলো বছর আগের ছকগুলো আমি আবার মেলানোর চেষ্টা করলাম। কোনো মতেই সেই হিসেব মিলছে না। হঠাৎ তোদের বাবার আলমারি থেকে এক কোণার শপিং ব্যাগ থেকে রক্তাক্ত জামা উদ্ধার করলাম। আমার হিসেব যেন আরও গরমিল হয়ে গেল। অতঃপর আমি হাজির হলাম মৈত্রের কাছে। সেদিন আমার ভারসাম্যহীন ছেলের যেন কি হলো। আমি একবার মৃত্তিকার নাম নিতে সে ফেল ফেল কেঁদে দিল। নালিশের সুরে বলল, মা বাবা খারাপ, ও আমার মাটিকে মেরেছে জানো, ও মেরেছে। আমি মৈত্রের কথায় অবাক হলাম। অবাক হয়ে মৈত্রকে জিজ্ঞেস করতে মৈত্র বলল, আমরা যেদিন শহরের বাহিরে যাই সেদিন মৃত্তিকা এই বাড়িতে এসেছিল আমাকে মানানোর জন্য। তোদের বাবা তখন জ্বরের ঘরে ছিল। মৃত্তিকাকে দেখে তার হঠাৎ করে পুরুষত্ব জেগে উঠল। আমার এত ভালোবাসার মানুষটা সেদিন এতটুকু মেয়ের জন্য নির্দয় হয়ে উঠল। অতঃপর মেয়েটার সতীত্ব ছিনিয়ে নিল। মৃত্তিকা তার ডায়েরির বাজে চিঠিতে এসব লিখে রেখেছিল, যা মৈত্রই বের করে জানতে পারে। আমার পুরো পৃথিবীটা যেন ঘুরে উঠেছিল। এত দিনের বিশ্বাস ধুলোয় মিটে গেল। আরেকবার পুরুষ জাতির উপর গা ঘিন করা রাগ উঠল। নিজের ভালোবাসার উপর তাচ্ছিল্য জন্মালো। জীবনটা যে আমার এমনভাবে বৃথা যাবে কে জানত। একদিন আমিও সতীত্ব হারিয়েছিলাম, তাই সতীত্ব হারানোর যন্ত্রণা বুঝি। তাই ভালোবাসাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি মানুষ হলাম আরেকবার। মৃত মেয়েটার বিচারের জন্য আরেকবার স্নান করলাম স্বামীর রক্তে। ড্রয়িং রুম জুড়ে হু হু করে কান্নার শব্দ ভেসে এলো। মায়া কাঁদছে, বিপ্রতি বিহু, এমনকি দর্শিনী কাঁদছে। তারা যে মানতে পারছে না এই নিকৃষ্ট সত্যি। সত্যি এত তিক্ত কেন সত্যি মানতে হয়? কিছু ভয়ঙ্কর সত্যি পৃথিবী থেকে কেন হারিয়ে যায় না? ভালোবাসার মানুষগুলোকে ঘৃণা করা যে অনেক কষ্টের, মৃত্যু যন্ত্রণা যে এর চেয়ে সোজা। মোহনা উঠে দাঁড়ালো, দর্শিনীর দিকে হাত বাড়িয়ে আবার কি
মনে করে যেন গুটি নিয়ে ভীষণ প্যাকাশে পানসে হাসি দিয়ে বলল, আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়। সে হাত দিয়ে কি বলো বন্ধু, তোমায় ছোঁয়া যায়? দর্শিনীর কি হলো সে নিজেও জানে না। গত 3 বছরের শাশুড়ির করা আচরণ সে এক নিমিষেই ভুলে গেল। মোহনাকে হুট করে জড়িয়ে ধরে কেঁদে উঠল হাহাকার করে। তার যে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টটা কার জন্য হচ্ছে সে জানে না। শ্বশুরের জন্য না, এই দুঃখিনী শাশুড়ির জন্য না, এই পৃথিবীর নির্মম সত্যি মানতে না পারার জন্য। নীরব আলিঙ্গনে মিনিট 2 পেরুতে মোহনা বাঁধন মুক্ত হয়। দর্শিনীর সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, নারীবীতি আমার মানসিক রোগ ছাড়া কিছুই না। আমার এই একটা রোগের জন্য তোমার স্বাদের সংসার লুটোপুটি খেয়েছে ধুলোয়। তোমার সন্তান আজ বাবার আশ্রয়স্থল হারিয়েছে। সবটা দোষ আমি মাথা পেতে স্বীকার করছি। আমাকে তুমি চিরজীবন অভিশাপে রেখো। অন্তত আমি নিজের কাছে নিজে একটু কম লজ্জিত হব। কি বা করতাম বলো তখন? ছেলেরা ভাবে নারী জীবন বোধ হয় ভীষণ সোজা। কিছু বছর ভাবার ঘরে, তারপর বাকি বছর স্বামীর ঘরে বসে কাটিয়ে দেওয়াটাই নারী জীবনের সারাংশ। কিন্তু যদি একটু তলিয়ে দেখত মানুষ, তাহলে বুঝতে পারত পৃথিবীতে নারী জীবনের চেয়ে কঠিন জীবন আর কিছু হয় না। পৃথিবীতে এমন কোনো পুরুষ পাবে না যারা নিজের পুরুষ জীবনকে ঘৃণা করে, অথচ এই পৃথিবীতে এমন কত শত নারী আছে যারা নারী হয়েছে বলে নিজেদেরকে ঘৃণা করে। কেন করে বলো তো? ভীষণ সুখে কি ঘৃণা আসে? ঘরে বাহিরে সব জায়গায় নারীদের নিরাপদ থাকতে হয়। নিজের সম্মান টিকিয়ে রাখতে দিবানিশি বয়ে যুবথুবু হয়ে থাকতে হয়। কই পুরুষরা তো যুগের পর যুগ নির্দ্বিধায় জীবন কাটাচ্ছে, তাদের তো সম্মান রক্ষার ভয় নেই। পরিবারের ভার কাঁধে নিতে হয় বলে পুরুষরা নারীদের কত হেলাই না করে। পুরুষের মতন আর কোনো জীব যেন পৃথিবীতে নেই। অথচ পরিবার, সমাজ দায়িত্ব পালন করতে করতে শেষ হয় নারী জীবন। রাস্তাঘাটে চলাফেরার সময় ভয়ে থাকতে হয় কোনো পুরুষ না আবার নারী সত্তাখানা ছুঁয়ে দেয়। শুধু রাস্তাঘাট না, পরিবারের মানুষ, এমনকি আত্মীয় স্বজনের কাছ থেকেও ভয়ে থাকতে হয়। আত্মীয়র মাঝে কোনো পুরুষ তার লোভের হাতখানা শরীরে ছুঁয়ে দিলেও কিছু বলা যায় না। ভিতরে ভিতরে অপমান, ঘৃণায় ঘুমড়ে মরতে হয়। কেন? কেবলমাত্র নারী বলেই? পৃথিবীতে 90% নারী এই ছোঁয়ার শিকার। পরিবারের মানুষ অব্দি ছাড় দেয় না নারীর দেহ ছুঁয়ে দেওয়ার লোভ। আমরা এই নারী জন্ম নিয়ে বেঁচে আছি, এক একজন যেন মানসিক রোগী হয়ে আছি, অথচ সমাজ কত অবলীলায় ভুলে দেয় নারী জীবনে কি আর এমন কষ্ট। এই অপ্রাসঙ্গিক ঘটনায় আমিও আজ ভুক্তভোগী দর্শিনী। ক্ষমা করো, তোমার সংসার আমি ফিরিয়ে দিতে পারবো না জানি। কেবল আমার সবটুকু প্রার্থনায় তোমার অডিল সুখের কামনা করছি। ভালো থাকবে কেমন? দর্শিনী মুখে আঁচল চেপে কাঁদছে। এই মহিলাটা শেষ মুহূর্তে এসে এতটা ভালো না হলেই তো পারত। কেন এত ভালো হলো সে? মৃত্যুঞ্জয় দর্শিনীর মাথায় হাত বুলালো। হাত বুলাতে বুলাতে মোহনার দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি জীবনে প্রচুর লড়াই করেছেন, কিন্তু আপনার লড়াইয়ের পথও যে অন্যায় পথ ছিল। তার জন্যই বুঝি পুলিশকে খবর দিলে? দেখেছি, আমি সবই দেখেছি। বাড়ির ঠিকানাখানা পাঠিয়েছ এতক্ষণ, তাই না? আমার অন্যায়ের শাস্তি দিবে বলে বেশ করেছ। আমি অন্যায় করার জন্য কত কিছুই না করলাম। স্ট্রোক করার পর শরীরের সব অঙ্গ ঠিক থাকতেও খবর ছড়ালাম বা হাত অবশ হয়ে গিয়েছে। ভেবেছিলাম এবারও ধামাচাপা দিতে পারবো পাপ, কিন্তু আমি যে ভুলে গেছিলাম পাপ বাপকেও ছাড়ে না। এই যে দেখো, স্বামীকে নিজের হাতে খুন করার পরও কি সুন্দর সিঁদুর লেপেছি কপালে। এটাও ধর্ম অনুযায়ী পাপ, কিন্তু আমার কাছে চিরশান্তি। ওই যে ওখানে যে মানুষটা শুয়ে আছে, এই সিঁদুরটা আমি তার নামে করিনি,
বছর 30-35 আগে কুলকিনারা হারা আমার মাথার উপর বটবৃক্ষ হয়ে যে এসেছিল, এই সিঁদুরটা আমি তার নামে ফুঁড়েছি। সেই স্মৃতি মিটবার নয়, সে মানুষও আমার কাছে কখনো মরবে না। আমি ভালোবাসতাম, ভাসি আর চিরকাল বেসে যাব ওই মানুষটাকে। এই দর্শক নিলয় কুমার আমার কেহ না, কিচ্ছু না, কিন্তু ওই বটবৃক্ষ নিলয় কুমার আমার পুরো পৃথিবী। এই 50 পোড়ো মানুষটার মাঝে ভালোবাসা কতটা প্রবাহমান, অথচ ভালোবাসার মানুষটা কত বিশ্রী, এই মানুষটা বুঝিয়ে দিচ্ছেন। ভালোবাসার মানুষ খারাপ মানে ভালোবাসার উপর কলঙ্কের কালি লেপে দিলেই তুমি প্রেমিক না। প্রেমিক হতে হলে তোমার অন্তরে কেবলমাত্র প্রেম থাকতে হবে। তোমার ভালোবাসার মানুষ অযোগ্য হতেই পারে, কিন্তু ভালোবাসা সর্বদা পূজনীয়। ভালোবাসাকে ঠুনকো অবহেলায় ছুঁড়ে ফেলার অধিকার তোমার নেই। ভালোবাসা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, ভুল প্রেমিক তার অদৃশ্য কিছু কলঙ্ক মাত্র। মোহনা হুট করে ভয়ঙ্কর হাসি দিয়ে উঠল। তার খিলখিল হাসিতে ভরে উঠল পরিবেশ, কেঁপে উঠল লোমকূপ। হাসতে হাসতে মোহনা বলল, বিহু, সাবধানে থাকিস। এই পৃথিবী বড় নিষ্ঠুর, একা থাকা ভীষণ কষ্টে, তবুও টিকে থাকিস। তুই যেন আবার নতুন করে কোনো মোহনা না হস, সেই প্রার্থনা করি। মোহনারা জীবনে সব পেলেও ভালোবাসা পায় না, আর ভালোবাসা ছাড়া বেঁচে থাকা কঠিন রে, বড্ড কঠিন। মোহনার কথার ধরন, হাসির অঙ্গভঙ্গি কিছুটা সন্দেহ জাগালো উপস্থিত মানুষজনের মনে। মায়া তার শাশুড়ির পানে এগিয়ে আসতে নিলে হুট করে তাদের পুরো ঘর আঁধার হয়ে ওঠে। কোনো আলো ছিটে ফোটা নেই। আহাম্মক বনে সবাই যার যার স্থানে দাঁড়িয়ে থাকে। বিদ্যুৎ চলে গেল। আধারে আধারে জায়গাটা যেন মৃত্যুপুরী ধারণ করলো। মিনিট 5 ব্যবধানে পুরো মহল্লা আলোকিত করে ঝলে উঠল কৃত্রিম আলোগুলো। বিদ্যুৎ আসতে সবার নজর গেল তাদের মেইন দরজাটা খানার দিকে, যেটা হা করে খোলা। সবাই বিস্মিত হলো, অবাক হলো। মোহনা এখানে নেই, কোথাও নেই। মিনিট 5 ব্যবধানে মহিলাটা উধাও। কোথায় গেল সে? মৃত্যুঞ্জয় আশপাশে খোঁজা শুরু করলো। তার মধ্যে পুলিশ তার সশব্দে জিপখানা নিয়ে হাজির হলো। উপস্থিত সবাই কিংকর্তব্য বিমূঢ়। কয়েক মিনিটের ব্যবধানে বদলে গেল সব। থানার বড় অফিসার নিলয় কুমারের লাশটা উঠিয়ে নেওয়ার হুকুম জারি করলেন। কে মেরেছে, কি হয়েছে জানতে চাইলে ঘটনা ঘুরিয়ে দেয় বিপ্রতীপ। সবটা দোষ হকপটে নিজের ঘাড়ে তুলে নেয়। এমনকি সে এটাও বলে, ছুরিতে তার হাতের ছাপ, দড়িতেও তার হাতের ছাপ, কারণ লাশটা সেই খুলেছিল ফ্যান থেকে। সবটাই যেন সবার অবিশ্বাস্যকর ভ্রম মনে হলো। কয়েক মিনিটের ব্যবধানে কিছু না করেও খুনের আসামি হয় বিপ্রতীপ। সবাই সবটা কেবল সে দেখলো, কারো কিছু বলার নেই। বলতে চেয়েও যেন কেউ কিছু বলতে পারল না। বিপ্রতীপ সবার সাথে আলাদা কথা বলবে একটু সাইডে নিয়ে গেল সবাইকে। বিহঙ্গিনী মুখ খুলল এবার, কাঁদতে কাঁদতে বলল, তোরা সবাই স্বার্থপর দাবাই, আমায় এই পুরো পৃথিবীতে একা করে দিয়ে পালাচ্ছিস। বিপ্রতীপ হাসল। বিহঙ্গিনীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই কোথায় একা? এই গোটা পৃথিবীটাকে তুই নিজের ধরে নে। এই প্রথম আমি কোনো সঠিক কাজ করছি। তাছাড়া হয়তো আমি বাবার খুন করিনি, কিন্তু খুনটা আমি করেছি। একটা সম্পর্কের খুন করেছি, একটা মেয়ের বিশ্বাসের খুন করেছিলাম। সেটার শাস্তি তো আমার প্রাপ্য। সেটাই না হয় হলো এবার। আমার মা পৃথিবীর বুকে একদম পবিত্র নারী হয়ে না হয় বেঁচে রইল। কেউ জানবে না একটা নারীর নির্মম জীবনের নিষ্ঠুরতা। যে মানুষটা সারা জীবন এত কিছু সহ্য করলো, সে না হয় শেষ অবধি সুন্দর থাকুক। যে মানুষটার বেঁচে থাকার বড্ড ইচ্ছে, নরক সহ্য করেও বেঁচে ছিল, সে মানুষটাকে কিভাবে মরতে দেই বল? তাই বলে তুই দোষ না করেও দোষী হবি দাবাই? বিহঙ্গিনীর কণ্ঠে চরম অসহায়ত্ব স্পষ্ট। বিপ্রতীপ বাম চোখের কোণাটা
কঠিন আঙ্গুলের সাহায্য মুছে নিলেন। ফর্সা মুখখানা লাল হয়ে গেছে, হয়তো ভেতর ভেতর সে প্রচুর কাঁদছে, কিন্তু উপরে হাসি মুখ বজায় রেখেই বলল, হ্যাঁ দোষী হব। মা যেহেতু বেঁচে থাকার জন্য গিয়েছেন, তাহলে তাকে বাঁচতে দে। মা হয়তো বুঝতে পেরেছিল এমন কিছু হবে, তাই তো সব প্ল্যান করেছে। আর তাছাড়াও আমি না হতে পেরেছি ভালো প্রেমিক, না হয়েছি ভালো স্বামী, আর না হতে পারবো ভালো বাবা। অন্তত একটা ভালো সন্তানই হলাম। মায়ের গর্ভের কলঙ্ক না হয়ে কিঞ্চিত উচ্ছল নক্ষত্র হলাম। ভালো থাকিস বিহু। বিপ্রদীপের কণ্ঠস্বর কাঁপল, অশ্রু গড়ালো। জীবনে সে অনেক বাজিমাত করেছে, আজ জীবন একটা বাজিমাত করে দিল। কথায় আছে না, সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দর্শিনী কেবল ফেল ফেল করে বিপ্রদীপের যাওয়ার পানে তাকিয়ে রইল। অন্তরের গহীন হতে বেরিয়ে এলো খুব পানসুটে দীর্ঘশ্বাস। জীবনটা এমন না হলেও কি খুব বড় ক্ষতি হয়ে যেত? জীবনের পথ চলতে গিয়ে কত কিছুই না দেখতে হয়, কত হিসেব গড়মিল হয়, তবুও তো জীবন সুন্দর। খালি রাস্তায় সাই সাই করে ছুটে যাচ্ছে মৃত্যুঞ্জয়ের গাড়িটা। খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে মৃত্যুঞ্জয়। তার বাঁ পাশেই দর্শিনী নির্লিপ্ত ভঙ্গিতে বসে রইল। মধ্যরাতেই তারা ফাঁড়ি জমিয়েছে বাড়ির পথে। এই শহর দর্শিনীকে কেবল কষ্টই দিয়েছে, আর যে সহ্য করার শক্তি নেই তার। বিহঙ্গনীকে নিজের সাথে নিয়ে আসার অনেক চেষ্টাই করেছে দর্শিনী, কিন্তু মেয়েটা আসেনি। কেমন ভেঙে পড়েছে, একদম নেতিয়ে গেছে সে। মায়া অবশ্য বলেছে 7 দিবে বিহুর জন্য, কিন্তু তা কতদিনের জন্য? গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন, আর গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করলে খুবই খুশি হব। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।